ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। দ্য লাগুন পার্ট 12 বা শেষ অংশ। আজকের ক্লাসে লাগুনের শেষ অংশটা নিয়ে আলোচনা করব। আশা করছি এর আগে লাগুনের পার্ট 1 থেকে শুরু করে পার্ট 11 পর্যন্ত প্রত্যেকটি পার্ট সবাই মন দিয়ে ফলো করেছো। যদি না করে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, বা লাগুনের এই প্রত্যেকটি পার্ট আমি একটা সিঙ্গেল প্লেলিস্টে করে দিচ্ছি। তোমরা চাইলে সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নিতে পারো, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ইংলিশে এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন ইত্যাদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন যারা যারা নিচ্ছ তাদের জন্য এই লাগুনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা চাইলে এসএলএসটি এবং মাদ্রাসা সংক্রান্ত বিভিন্ন এক্সামের জন্য এই সমস্ত নোটসগুলি ইন ডিটেইল, লাইন বাই লাইন, ডেসক্রিপশন সহ, ওয়ান লাইনার সহ এবং সঙ্গে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট সহ পারচেস করতে পারো। তার জন্য সরাসরি তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমরা এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ইত্যাদি বিভিন্ন এক্সামের সমস্ত গুরুত্বপূর্ণ নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। পাশাপাশি আপার প্রাইমারি, এসএলএসটি, পিএসসি, মাদ্রাসা, নেট, সেট ইত্যাদি সমস্ত কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসরা চাইলে আমাদের প্রত্যেকটি এক্সামের ওপরে বিশেষ পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপ জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটি এক্সামের ফুল সিলেবাস ইন ডিটেইল কিন্তু কাভার করিয়ে দেওয়া হবে। আশা করছি এই সমস্ত ক্লাসগুলো ফলো করলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আর কোনো অসুবিধে থাকবে না। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা ফলো করে নেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দ্য লাগুনের পার্ট 12 বা শেষ অংশটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। এই অংশটা একবারে শেষের দিকে। এখানে আমরা পার্ট 11 পর্যন্ত যতটা কভার করেছি তারপর থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করব। দেখো, এর আগে আমরা দেখলাম আরশাদ তার প্রেমিকা ডায়ামেলিনকে নিয়ে পালিয়ে আসার পর নিজের অতীত, অপরাধবোধ এবং ভাইয়ের প্রতি সেই ভালোবাসার কথা মনে করছে। তার ভাই তাকে পালাতে সাহায্য করতে গিয়ে শত্রুদের হাতে পড়ে মারা যায়। তো এই যে পার্টটা, এই পার্টে আমরা এসে দেখব এই অংশে প্রকৃতির বর্ণনা আসলে আরশাদের মনের একটা অন্ধকার, অপরাধবোধ, শোক এবং বিচ্ছিন্নতার প্রতীক। তো দেখো, শুরু হচ্ছে এই অংশটা একটা প্যারাগ্রাফ দিয়ে। দ্য হোয়াইট ম্যান স্যাট আপ, Arshad rose and stood, an indistinct and silent figure above the dying embers of the fire. Arshad, the white man, সেই শ্বেতাঙ্গ লোকটা যাকে সাহেব বলতো বা টুয়ান বলতো আরশাদ, সেই যে হোয়াইট ম্যান, সে উঠে বসলো। হোয়াইট ম্যান ইউরোপীয় ব্যক্তি, আর বিশেষ কিছু বলার নেই, পুরো গল্প জুড়েই আমরা তাকে দেখছি। এখানে ন্যারেটারের বন্ধু একজন বিদেশি, তাই না? তো স্যাট আপ হচ্ছে উঠে বসা। এখানে হোয়াইট ম্যান এই নামটা আমরা গোটা গল্প জুড়ে ইউজ হয়েছে দেখতে পাচ্ছি। তো হোয়াইট ম্যান বলে নাম না ব্যবহার করে তার পরিচয় দেওয়া হয়েছে, কারণ ঔপনিবেশিক প্রেক্ষাপটে ইউরোপীয়রা এভাবেই চিহ্নিত হতো। তিনি একজন শ্রোতা এখানে এবং সাক্ষী, আরশাদের মনের যন্ত্রণার কথা তিনি এখানে শুনছেন। ঠিক আছে? তো দ্য হোয়াইট ম্যান স্যাট আপ, শ্বেতাঙ্গ লোকটা উঠে বসলেন। আরশাদ রোজ অ্যান্ড স্টুড, অ্যান ইনডিস্টিংক্ট অ্যান্ড সাইলেন্ট ফিগার অ্যাবভ দ্য ডাইং এম্বার্স অফ দ্য ফায়ার। আরশাদ উঠে দাঁড়ালো। আগুনের নিভে আসা জ্বলন্ত কয়লার উপর তাকে একটা অস্পষ্ট এবং নিস্তব্ধ অবয়বের মতো দেখাচ্ছিল। দেখো, এখানে ইনডিস্টিংক্ট হচ্ছে অস্পষ্ট, সাইলেন্ট ফিগার মানে নীরব অবয়ব, আর রোজ মানে তো উঠে দাঁড়ানো জানো, ডাইং এম্বার্স নিভে যাওয়া আগুনের শেষ অঙ্গার। তাহলে এখানে ডাইং এম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতীক, তাই না? ডায়ামেলিনের মৃত্যুর পরে আরশাদের জীবনের আশা নিভে যাওয়া, তার প্রেম এবং সুখের সমাপ্তি, ভাইয়ের প্রতি বিশ্বাসঘাতকতার সেই অপরাধবোধ ইত্যাদি সব কিছু এই যে নিভে যাওয়া আগুনের সাথে যেন সমার্থক, তাই না? তো আরশাদ যেন নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। সে মানসিকভাবে ভেঙে পড়া, অপরাধবোধে আবৃত একটা মানুষ। আগুন যেমন শেষ হয়ে যাচ্ছে, তেমনি আরশাদের জীবনের আলোও যেন নিভে যাচ্ছে, সেটাই বলতে চাওয়া হয়েছে। ওভার দ্য লাগুন আ মিস্ট ড্রিফটিং অ্যান্ড লো হ্যাড ক্রেপ্ট, ইরেজিং স্লোলি দ্য গ্লিটারিং ইমেজেস অফ দ্য স্টার্স। দেখো,
উপহ্রদ, লাগুন উপহ্রদ, লাগুনের ওপর দিয়ে একটা নিচু এবং একটা ভাসমান কুয়াশা ধেয়ে এসেছিল, যেটা ধীরে ধীরে নক্ষত্রদের সেই চকচকে প্রতিচ্ছবিগুলোকে মুছে দিচ্ছিল। মিস্ট মানে কুয়াশা, ড্রিফটিং মানে ভেসে চলা, ক্রেপ্ট মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ইরেজিং মানে মুছে ফেলা, আর গ্লিটারিং ইমেজেস ঝলমলে প্রতিচ্ছবি। তাহলে এটা শুধু তো প্রকৃতির বর্ণনা নয়, এখানে মিস্ট মানে সেই বিভ্রান্তি, শোক, অপরাধবোধ, স্টার্স ডিসঅ্যাপিয়ারিং, দেখো আশা, আলো, নৈতিক দিশা হারিয়ে যাওয়া যেন এর প্রতীক এটা। তো তারাগুলো আরশাদের ভবিষ্যতের আশা বা সত্যের প্রতীকের মতো কাজ করছিল। কুয়াশা সেই আলো মুছে দিচ্ছে, যেমন অপরাধবোধ মনকে যেন ঢেকে ফেলছে, তাই না? তাহলে আমরা কুয়াশা যেন মানুষ হয়ে ক্রেফট করছে, ইরেজ করছে, মানে পার্সোনিফিকেশন ইউজ হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে দেখো, অ্যান্ড নাও আ গ্রেট এক্সপ্যান্স অফ হোয়াইট ভেপার কভার্ড দ্য ল্যান্ড. It flowed cold and grey in the darkness, eddied in noiseless whirls round the tree trunks and about the platform of the house, which seemed to float upon a restless and impalpable illusion of a sea. এবং এখন সাদা বাষ্পের এক বিশাল বিস্তৃতি পুরো ভূখণ্ডকে ঢেকে ফেলেছিল। এটা অন্ধকারের মধ্যে ঠান্ডা এবং ধূসর হয়ে বয়ে যাচ্ছিল। গাছের গুড়ি এবং বাড়ির মাচার চারপাশে নিঃশব্দে পাক খাচ্ছিল, যেটা দেখে মনে হচ্ছিল বাড়িটা একটা অশান্ত এবং অদৃশ্য মায়াবী সমুদ্রের উপরে ভাসছে। গ্রেট এক্সপ্যান্স মানে বিশাল বিস্তৃতি, ভেপার কুয়াশা, কাভার্ড মানে তো ঢেকে ফেলা, তাহলে পুরো পৃথিবী যেন অন্ধকার এবং অস্পষ্টতায় ঢেকে গেছে। আর ফ্লোড প্রবাহিত হচ্ছিল কোল্ড অ্যান্ড গ্রে, ঠান্ডা ধূসর, এডিড মানে হচ্ছে ঘূর্ণির মতো ঘোরা, নয়েজলেস হোয়ালস নিঃশব্দ আবর্ত। তাহলে এখানে কোল্ড অ্যান্ড গ্রে এই শব্দগুলোর দ্বারা আরশাদের ইমোশনলেস, লাইফলেস অবস্থাটাকে বোঝানো হচ্ছে। কোল্ড মানে প্রেম হারানোর শীতলতা, আর গ্রে মানে নৈতিক অনিশ্চয়তা, ঠিক আছে? আর এই যে অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম অফ দ্য হাউস হুইচ সিম টু ফ্লোট আপন আ রেস্টলেস অ্যান্ড ইম্পালপেবল ইলিউশন অফ আ সি, মানে বাড়ির প্ল্যাটফর্মের চারপাশে কুয়াশা এমনভাবে ঘুরছিল যেন বাড়িটা একটা অস্থির ও ছোঁয়া যায় না এমন কল্পিত সমুদ্রের ওপরে ভাসছে। ইম্পালপেবল স্পর্শ করা যায় না, ইলিউশন মানে ভ্রম, রেস্টলেস অস্থির, বাড়িটা বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে। এটা আরশাদের জীবনের প্রতীক। সে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, তার সুখ ছিল ভ্রম। সে ভেবেছিল প্রেমের জন্য সব ত্যাগ করলে সে সুখী হবে, কিন্তু এখন সে সব হারিয়েছে, তাই না? তো এটাই এখানে বোঝানো হয়েছে। Only far away the tops of the trees stood outlined on the twinkle of heaven, like a somber and forbidding shore, a coast deceptive, pitiless and black. অনেক দূরে, শুধু অনেক দূরে গাছের মাথাগুলো আকাশের মৃদু ঝিলমিলের পটভূমিতে যেন দৃশ্যমান ছিল। এখানে দূরের আলো কি বোঝাচ্ছে? আশা এখনো সম্পূর্ণ নিভে যায়নি, কিন্তু অনেকটা দূরে আছে, তাই বলা হচ্ছে কেবল বহু দূরে। আকাশের সেই মিটমিট আলোর পটভূমিতে গাছের চূড়াগুলো একটা অন্ধকার এবং হুমকি স্বরূপ তীরের মতো দেখাচ্ছিল, এমন এক উপকূল যেটা প্রতারণামূলক, নির্মম, কালো। সোমবার মানে বিষণ্ণ, ফরবিডিং ভীতিকর, ডিসেপটিভ প্রতারণাময়, পিটিলেস নির্মম। তাহলে কোস্ট এখানে জীবনের প্রতীক। কেন এটা ডিসেপটিভ? কারণ প্রেম আরশাদকে সুখের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু শেষমেশ দুঃখ এনেছে। আর কেন পিটিলেস? কারণ ভাগ্য তাকে তো ক্ষমা করেনি। আর কেন ব্ল্যাক? কারণ ব্ল্যাক ইকুয়াল টু গিল্ট প্লাস ট্র্যাজেডি, তাই এখানে সেটা দেখা দিচ্ছে, তাই ব্ল্যাক। তো দেখো, আরশাদ's ভয়েস ভাইব্রেটেড লাউডলি ইন দ্য প্রোফাউন্ড পিস। গভীর নীরবতার মধ্যে আরশাদের কণ্ঠস্বর জোরে কেঁপে উঠল। ভাইব্রেটেড কেঁপে ওঠা, প্রোফাউন্ড পিস গভীর নীরবতা, মানে বাইরে নীরবতা কিন্তু আরশাদের ভেতরে ঝড় চলছে। তাই বলা হচ্ছে এই গভীর শান্তির মধ্যে আরশাদের কণ্ঠস্বর জোরে কেঁপে উঠল। I had her there, I had her. To get her I would have faced all mankind, but I had her. And দেখো কি বলা হয়েছে, আমি তাকে সেখানে পেয়েছিলাম, আমি তাকে পেয়েছিলাম, তাকে পাওয়ার জন্য আমি সমগ্র মানবজাতির মুখোমুখি হতে পারতাম, কিন্তু
আমি তাকে পেয়েছিলাম এবং দেখো এখানে কি হচ্ছে জিনিসটা, এখানে সে বলছে যে সে আমার কাছে ছিল, আমারই ছিল, পাওয়ার জন্য আমি পুরো মানব জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। মানে তার সেই অতিমাত্রার প্রেম, অবসেসিভ লাভ প্রকাশ পেয়েছে। সে প্রেমের জন্য সমাজ, নিয়ম, এমনকি নিজের ভাইকেও ত্যাগ করেছে। তাহলে লাভ ভার্সেস ডিউটি, আরশাদ প্রেমকে কর্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, তাই না? সেটাই এখানে দেখানো হচ্ছে। এই যে বাট আই হ্যাড হার অ্যান্ড, কিন্তু আমি তাকে পেয়েছিলাম এবং দেখো একটা ড্যাশ দেওয়া হয়ে গেছে এখানে, তাই না? তো এই যে ড্যাশ, এই ড্যাশটা দেখাচ্ছে আবেগ ভেঙে যাচ্ছে, মানে সে তাকে পেয়েছিল কিন্তু হারিয়েও ফেলেছে। এখানে একটা গভীর ট্র্যাজেডি আছে, তাই তো? His words went out ringing into the empty distances. He paused and seemed to listen to them dying away very far, beyond help and beyond recall. Then he said quietly, "Tuan, I loved my brother." দেখো তার যে কথাগুলো, সেই কথাগুলো শূন্য দূরত্বে প্রতিধ্বনিত হয়ে হারিয়ে গেল। এটা কি বোঝাচ্ছে? যে তার অনুশোচনা যেন কেউ শুনছে না, অতীত আর ফিরবে না। বিয়ন্ড হেল্প অ্যান্ড বিয়ন্ড রিকল, সাহায্যের বাইরে এবং আর ফিরিয়ে আনারও বাইরে। তাহলে ভাইকে তো আর বাঁচানো যাবে না, ডায়ামেলিনকেও আর ফিরিয়ে আনা যাবে না, অতীত আর সংশোধন করা সম্ভব নয়। তো এটা ইররিভার্সিবল ট্র্যাজেডির প্রতীক। বোঝা গেছে? তার কথাগুলো শূন্য দূরত্বের মাঝে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। সে থামলো এবং মনে হলো সে বহু দূরে মিলিয়ে যাওয়া নিজের কথার প্রতিধ্বনি শুনছিল, যেটা সাহায্যের বাইরে এবং ফিরিয়ে আনারও অতীত। দেন সি সেইড কোয়াইটলি, তারপরে সে শান্তভাবে বলল, টুয়ান, টুয়ান মানে প্রভু সাহেব, আই লাভড মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসতাম। দেখো এখানে পুরো গল্পের একদম ট্র্যাজিক কনফ্লিক্ট প্রকাশ পাচ্ছে, কারণ এতক্ষণ মনে হচ্ছিল আরশাদ শুধু প্রেমিক, কিন্তু এখানে বোঝা যায় সে ভাইকেও ভালোবাসতো, অর্থাৎ তার ভেতরে সংঘর্ষ ছিল। সে প্রেম বেছে নিয়েছিল কিন্তু এখন অপরাধ বোধে ভুগছে। আরশাদের ভাই গল্পে এখন নামহীন আমরা জানি। কেন? কারণ কনরাড ভাইকে একটা ইউনিভার্সাল স্যাক্রিফাইসের প্রতীক বানিয়েছেন এখানে। তিনি লয়্যালটি, ডিউটি এবং সেলফ স্যাক্রিফাইসের প্রতীক এখানে হয়ে উঠেছেন। বোঝা গেছে? তাহলে আমরা এখানে মিস্টকে অপরাধবোধ এবং বিভ্রান্তির প্রতীক দেখলাম, ডাইং এম্বার্সকে নিভে যাওয়া প্রেম এবং আশার প্রতীক দেখলাম, ব্ল্যাক সেই কোস্টকে নিষ্ঠুর ভাগ্যের প্রতীক হিসেবে দেখলাম, সাইলেন্সকে একাকিত্ব, ফার ট্রিজ আর লাইটকে দূরের আশা, ইলিউশন অফ শিকে প্রেমের ভ্রম হিসেবে দেখতে পেলাম। বোঝা গেছে? নেক্সট দেখো, a breath of wind made him shiver, high above his head, high above the silent sea of mist, the dropping leaves of the palms rattled together with a mournful and expiring sound. The white man stretched his legs, his chin rested on his chest, and he murmured sadly without lifting his head. এখানে কি বলা হচ্ছে দেখো, a breath of wind made him shiver, এক ঝলক বাতাস তাকে কাঁপিয়ে দিল। দেখো ব্রেথ অফ উইন্ড মানে হালকা বাতাসের একটা ঝাপটা। বোঝা গেছে? সিভার কেঁপে ওঠা, তাহলে এটা শুধু ঠান্ডার জন্য কাঁপা নয়, এখানে একটা সাইকোলজিক্যাল সিভার রয়েছে। আরশাদ প্রেমিকা হারানোর ভয়ে, ভাইয়ের স্মৃতিতে, অপরাধ বোধে ভেতর থেকে কেঁপে উঠছে। উইন্ড পরিবর্তন বা সেই ভাগ্য ফেটের প্রতীক এখানে। এটা বড় পরিবর্তন নিয়ে আসছে, ডায়ামেলিনের মৃত্যু এবং রিয়েলাইজেশন। তাই বলছে বাতাসের একটা মৃদু ঝাপটা তাকে শিউরে তুলল। হাই অ্যাবাভ হিজ হেড, হাই অ্যাবাভ দ্য সাইলেন্ট sea of mist, the dropping leaves of the palms rattled together with a mournful and expiring sounds. তার মাথার অনেক ওপরে, কুয়াশার শান্ত সমুদ্রের অনেক উঁচুতে, তাল গাছের ঝুঁকে পড়া পাতাগুলো একসাথে খড়খড় শব্দ করে একটা শোকার্ত এবং মিলিয়ে যাওয়া আওয়াজ তৈরি করেছিল। কত সুন্দর একটা ইমেজারি তুলে ধরেছে কনরাড। দেখো যে সাইলেন্ট সি অফ মিস্ট, কুয়াশার নীরব সমুদ্র। এই যে মিস্ট আগের মতোই, তাই না? গিল্ট প্লাস কনফিউশন প্লাস স্যাডনেস, কুয়াশা যেন পুরো পৃথিবীকে ঢেকে দিয়েছে, যেমন আরশাদের মন শোক এবং অপরাধ বোধে ঢাকা।
তো এই যে ড্রপিং, ড্রপিং মানে কি নুয়ে পড়া, র্যাটলড মানে ঝনঝন শব্দ করা বা কাঁপা, মনফুল শোকপূর্ণ, এক্সপায়ারিং মৃত্যুর কাছাকাছি। পাম লিপস আমরা জানি এখানে প্রকৃতি যেন শোক পালন করছে। তো এটা এই যে এক্সপায়ারিং সাউন্ডটা সরাসরি ডায়ামেলিনের ডাইং কন্ডিশনের পূর্বাভাস, সে মারা যাওয়ার পথে। তাহলে আমরা প্যাথেটিক ফ্যালাসি এখানে দেখতে পাচ্ছি, প্রকৃতি মানুষের আবেগ প্রতিফলিত করছে, তাই না? দ্য হোয়াইট ম্যান স্ট্রেচড হিজ লেগ, শ্বেতাঙ্গ ব্যক্তিটি পা ছড়িয়ে দিল। সে শান্ত বাস্তববাদী অবজারভার এখানে, সে ইমোশনাল নয়, কিন্তু সে আরশাদের ট্র্যাজেডি দেখছে, তাই না? তাই বলছে সে তার পাটা প্রসারিত করলো। হিজ চিন রেস্টেড অন হিজ চেস্ট অ্যান্ড দ্য মারমার্ড স্যাডলি উইদাউট লিফটিং হিজ হেড। তার সেই চিন বা থুতনি বুকের ওপর ঠেকেছিল, চেস্ট, এবং তিনি মাথা না তুলেই বিষণ্ণভাবে বিড়বিড় করে বললেন। দেখো এখানে সেই পশ্চার দুঃখ এবং সিম্প্যাথি প্রকাশ করেছে, সে আরশাদের কষ্ট অনুভব করছে। উই অল লাভ আওয়ার ব্রাদার্স, আরশাদ বলেছিল না আমি ভাইকে ভালোবাসতাম। আরশাদ বার্স্ট আউট উইথ অ্যান ইন্টেন্স হুইসপারিং ভায়োলেন্স, হোয়াট ডিড আই কেয়ার হু ডাইড, আই ওয়ান্টেড পিস ইন মাই ওন হার্ট। দেখো আমরা সবাই আমাদের ভাইদের ভালোবাসি। কে বলল? সেই যে হোয়াইট ম্যান, সে বলল যখন জিজ্ঞেস করেছিল আরশাদ আমি ভাইকে ভালোবাসতাম। অর্থাৎ ভাইয়ের প্রতি ভালোবাসা একটা মানবিক অনুভূতি। সে ইনডাইরেক্টলি বলছে যে তুমি তোমার ভাইকে ভালোবাসতে, তবু তাকে স্যাক্রিফাইস করেছো, মানে ব্রাদারহুড অ্যান্ড মরাল ডিউটি। আরশাদের গিলটা এটা তো আরো বাড়িয়ে দিচ্ছে, তাই না? তাই আরশাদ বাস্ট আউট উইথ অ্যান ইন্টেন্স হুইসপারিং ভায়োলেন্স। আরশাদ তীব্র কিন্তু ফিসফিসে সহিংসতায় বলে উঠল, বাস্ট আউট হঠাৎ আবেগে ফেটে পড়া, ইন্টেন্স মানে তীব্র, ভায়োলেন্স হিংস্র আবেগ। সে ইমোশনালি আনস্টেবল এখন, তার ভেতরে সেই যে রেজ, গ্রিফ, গিল্ট সব জমে রয়েছে, তাই না? তাই সে তীব্র ফুসফুসানি ও ক্ষোভের সাথে ফেটে পড়ে বলল, হোয়াট ডিড আই কেয়ার হু ডাইড, কে মারা গেল তা নিয়ে আমার কি যায় আসে। আই ওয়ান্টেড পিস ইন মাই ওন হার্ট, আমি নিজের হৃদয়ে শান্তি চেয়েছিলাম। দেখো এখানে আরশাদ নিজের সেলফিশনেসটাকে স্বীকার করছে, তাই না? স্বীকার করে নিয়েছে সে। সে আসলে বলছে আমি শুধু নিজের প্রেমে আর সুখ চেয়েছিলাম, সে ভাইয়ের মৃত্যুর কথা তখন ভাবেনি। তাহলে এটাই ট্র্যাজিক ফ্ল এখানে, আরশাদের ট্র্যাজিক এরার, সেলফ সেন্টার্ড প্যাশন। হি সিম টু হিয়ার আ স্টার in the house, listened, then stepped in noiselessly. The white man stood up. A breeze was coming in a fitful puffs. দেখো কি বলা হচ্ছে, সে মনে করলো ঘরের ভেতরে কোনো শব্দ হয়েছে, শুনলো, তারপরে ভেতরে ঢুকলো। স্টার মানে নড়াচড়া করা, নয়েজলেসলি শব্দহীনভাবে, মানে ডায়ামেলিন সম্ভবত একদমই মৃত্যুর কাছাকাছি। সাসপেন্স তৈরি করছে এই পরিস্থিতিটা, ঠিক আছে? তাই বলা হচ্ছে তার মনে হলো বাড়ির ভেতরে কেউ বা একটা নড়াচড়ার শব্দ শোনা গেল, সে শুনলো আর নিঃশব্দে ভেতরে পা বাড়ালো। দ্য হোয়াইট ম্যান স্টুড আপ, শ্বেতাঙ্গ লোকটি উঠে দাঁড়ালো। আ ব্রিজ ওয়াজ কামিং ইন ফিটফুল পাপস, দমকা হাওয়া মাঝে মাঝে বইছিল। ফিটফুল পাপস অনিয়মিত দমকা বাতাস, ঠিক আছে, যেন একটা যুগ শেষ হচ্ছে। দ্য স্টার্স শোন পেলার as if they had retreated into the frozen depths of immense space. নক্ষত্রগুলো আরো ম্লান হয়ে জ্বলছিল, যেন তারা একটা বিশাল মহাকাশের হিমশীতল গভীরে পিছিয়ে গেছে। পেলার মানে ফ্যাকাশে, সরে যাওয়া, রিট্রিয়েটেড, ইমেন্স স্পেস বিশাল মহাশূন্য। তাহলে দেখো তারাগুলো ফ্যাকাশে হয়ে উঠলো, যেন তারা বিশাল মহাশূন্যের ঠান্ডা গভীরে সরে গেছে, তাই না? এখানে স্টার ইকুয়াল টু হোপ, আর হোপ শেষ হয়ে যাচ্ছে, ডায়ামেলিনের জীবন শেষ হয়ে যাচ্ছে। আফটার আ চিল গাস্ট অফ উইন্ড দেয়ার ওয়ার আ ফিউ সেকেন্ডস অফ পারফেক্ট কাম অ্যান্ড অ্যাবসোলিউট সাইলেন্স। এক হিমশীতল দমকা বাতাসের পর কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ স্থিরতা এবং পরম নীরবতা বিরাজ করছিল সেখানে। দেন ফ্রম বিহাইন্ড দ্য ব্ল্যাক অ্যান্ড wavy line of the forests, a column of golden light shot up into the heavens and spread over the semicircle of the eastern horizon. দেখো তারপর বনভূমির কালো ঢেউ খেলানো রেখার পেছন থেকে
সোনালি আলোর স্তম্ভ আকাশে উঠে গেল। কোলাম অফ গোল্ডেন লাইট, সোনালি আলোর স্তম্ভ, শর্ট আপ, দ্রুত উঠে যাওয়া। তাহলে সানলাইট মানে হচ্ছে সেই যে রিয়েলাইজেশন প্লাস ট্রুথ প্লাস রিবার্থ, আর রাত হচ্ছে ইগনোরেন্স গিল্ট, সকালটা হচ্ছে ট্রুথ আর অ্যাওয়েকেনিং, আরশাদের ভেতরের নতুন উপলব্ধি এটা রেফার করছে, তাই না? দেন ফ্রম বিহাইন্ড দ্য ব্ল্যাক অ্যান্ড ওয়েভি লাইন অফ দ্য ফরেস্ট, তারপর বনের কালো এবং তরঙ্গায়িত রেখার পেছন থেকে এক সোনালি আলোর স্তম্ভ আকাশের দিকে ছুটে গেল এবং পূর্ব দিগন্তের অর্ধবৃত্তাকার অংশে সেটা ছড়িয়ে পড়ল। তার মানে দ্য সান হ্যাড রাইজেন, তাই না? সূর্য উদিত হয়েছিল। The mist lifted broke into the drifting patches, vanished into thin flying wraiths, and the unveiled lagoon lay polished and black in the heavy shadows at the foot of the wall of trees. কুয়াশা কেটে গেল, ভাসমান খণ্ডে খণ্ডে বিভক্ত হলো এবং পাতলা উড়ন্ত একটা বলয়ের মতো মিলিয়ে গেল, আর গাছের প্রাচীরের নিচে থাকা ঘন ছায়ার মধ্যে উন্মুক্ত লাগুনটা চকচকে এবং কালো হয়ে পড়ে রইল। মিস্ট ডিসঅ্যাপিয়ারিং মানে এখানে মেন্টাল কনফিউশন ডিসঅ্যাপিয়ারিং। আরশাদ সত্য উপলব্ধি করছে, সে বুঝছে ভাইয়ের প্রতি তার অন্যায় হয়েছে। A white eagle rose over it with a slanting and ponderous flight, reached the clear sunshine and appeared dazzlingly brilliant for a moment, then soaring higher became a dark and motionless peak before it vanished into the blue as if it had left the earth forever. দেখো, একটা সাদা ঈগল পাখি এটার ওপর দিয়ে বাঁকা এবং ভারী ডানায় ভর করে ওপরে উঠল, পরিষ্কার সূর্যালোকের মাঝে পৌঁছালো এবং এক মুহূর্তের জন্য চোখ ধাঁধানো উজ্জ্বল দেখালো তাকে। তারপর আরো উঁচুতে উড়ে গিয়ে একটা অন্ধকার এবং স্থির বিন্দুতে পরিণত হলো এটা, এবং সব শেষে নীল আকাশে এমনভাবে এটা মিলিয়ে গেল যেন সে চিরতরে এই পৃথিবীটা ছেড়ে চলে যাচ্ছে। কত সুন্দর একটা উপমা এখানে দেখো, তাই না? সোয়ারিং, উঁচুতে উড়ে যাওয়া, তাহলে সেই যে সাদা রং পিউরিটি, উপরে উড়ে যাওয়া মানে আত্মার মুক্তি, আর এই যে ডিসঅ্যাপিয়ার ফর এভার মানে ডেথ, তাহলে ডায়ামেলিন মারা গেছে বোঝাচ্ছে এটার দ্বারা। এটা আরশাদের সেই লস্ট ড্রিমেরও প্রতীক হয়ে গেল একই সাথে, বোঝা গেছে? দ্য হোয়াইট ম্যান স্ট্যান্ডিং gazing upwards before the doorway, heard in the heart of a confused and broken murmur of distracted words ending with a loud groan. দরজার সামনে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে থাকা সেই হোয়াইট ম্যান কুটিরের ভেতর থেকে বিভ্রান্ত এবং ভাঙা ভাঙা কিছু বিড়বিড় শব্দ শুনতে পেল, যেটা একটা জোরে আর্তনাদের মাধ্যমে শেষ হলো। ডিস্ট্র্যাক্টেড, যন্ত্রণাকাতর গ্রোয়ান গোঙানি, ডায়ামেলিনের মৃত্যুর শেষ মুহূর্ত, একটা ডেথ সাউন্ড, বোঝা গেছে? সাডেনলি আরশাদ স্টাম্বলড আউট উইথ outstretched hands, shivered and stood still for some time with fixed eyes. হঠাৎ আরশাদ হাত দুটি বাড়িয়ে দিতে দিতে হোঁচট খেয়ে বাইরে বেরিয়ে এলো, শিউরে উঠল, এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণের জন্য যেন সে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। দেন হি সেড, আর কিছুক্ষণ পরে মানে তারপরে সে বলল, শি বার্নস নো মোর। দেখো, সে আর জ্বলছে না। তাহলে স্টাম্বলড হচ্ছে টলতে থাকা, তাই না? টলতে টলতে হাঁটা। আউটস্ট্রেচড হ্যান্ড, প্রসারিত হাত, মানে কমপ্লিটলি সে এখন ব্রোকেন, ইমোশনালি স্যাটার্ড। কেঁপে উঠল, স্থির চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মানে সে শক, সে বুঝে গেছে যে সব শেষ, ডায়ামেলিন মারা গেছে, এখন তার সামনে শুধুই গিল্ট, লোনলিনেস, রিগ্রেট। তাহলে এখানে আমরা উইন্ডকে চেঞ্জের প্রতীক বা ফেটের প্রতীক দেখছি। মিস্ট তো কনফিউশন, গিল্ড বললামই, ফেডিং স্টার, হোপ ডিসঅ্যাপিয়ারিং, সানরাইজ মানে ট্রুথ আর রিয়েলাইজেশন, হোয়াইট ইগল এখানে সেই যে ডায়ামেলিনের সোল
বা ফ্রিডমের প্রতীক এখানে। আর আর সাইলেন্স, লোনলিনেস আর ব্ল্যাক ফরেস্ট এখানে ফিয়ার বা ট্র্যাজিক রিয়ালিটির প্রতীক। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে যে সে এসে বলল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে সে আর জ্বলছে না। বার্ন জ্বলা এখানে ফিভার, মানে শরীরের তাপমাত্রাটা যে পুড়ে যাচ্ছে সেটা বলছিল, এখন আর নেই, নো মোর, আর নয়, আর সে পুড়ছে না। বিফোর হিজ ফেস দ্য সান শোড ইটস এজ above the treetops, rising steadily. The breeze freshened. A great brilliance burst upon the lagoon, sparkled on the rippling water. The forests came out of the clear shadows of the morning, became distinct as if they had rushed nearer to stop short in a great stir of leaves, of nodding bogs, of swaying branches. তাহলে কি বলা হচ্ছে? বিফোর হিজ ফেস দ্য সান শোড ইটস এজ অ্যাবাভ দ্য ট্রি টপস রাইজিং স্টেডিলি। তার চোখের সামনে সূর্যটা গাছের চূড়ার ওপর দিয়ে নিজের প্রান্তভাগ দেখিয়ে স্থিরভাবে ওপরে উঠছিল। দ্য ব্রিজ ফ্রেশেন্ড, বাতাস আরো সতেজ হয়ে উঠল। আ গ্রেট ব্রিলিয়ান্স বার্স্ট আপন দ্য লাগুন, লাগুনের ওপর একটা বিশাল উজ্জ্বলতা যেন আছড়ে পড়ল। স্পার্কলড অন দ্য রিপলিং ওয়াটার, ঢেউ খেলানো জলের ওপরে ঝিলমিল করতে লাগলো। দ্য ফরেস্টস কেম আউট অফ দ্য ক্লিয়ার শ্যাডোজ, অরণ্যগুলো সকালের স্পষ্ট ছায়া থেকে বেরিয়ে এলো। বিকেম ডিস্টিংক্ট অ্যাজ ইফ দে হ্যাড রাস্ট নিয়ারার, এবং এমনভাবে সুনির্দিষ্ট হয়ে উঠল যেন তারা দ্রুত কাছে ছুটে এসেছে। To stop sought in a great stir of leaves, of nodding bogs, of swaying branches, এবং পাতার তীব্র আলোড়ন, হেলে পড়া বড় ডাল আর দুলতে থাকা ছোট ডালপালার মাঝে এসে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। তাহলে অরণ্যগুলো সকালের স্পষ্ট ছায়া থেকে বেরিয়ে এলো এবং এমনভাবে সুনির্দিষ্ট হয়ে উঠল যেন তারা দ্রুত কাছে ছুটে এসেছে, এবং পাতার তীব্র আলোড়ন, হেলে পড়া বড় ডাল আর দুলতে থাকা ছোট ডালপালার মাঝে এসে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। তাহলে আগে সব অস্পষ্ট ছিল, এখন সব ক্লিয়ার। মানে কি? মানে আরশাদের মেন্টাল ক্ল্যারিটি এসেছে, সে সত্যটা বুঝতে পারছে, তাই না? সে এই যে বনগুলো হঠাৎ কাছে চলে এসেছে, মানে রিয়ালিটি ইজ কনফ্রন্টিং হিম, সে আর সত্য থেকে পালাতে পারছে না। নিষ্ঠুর সূর্যালোক, মার্সিলেস, নির্মম এখানে, ঠিক আছে? ইন দ্য মার্সিলেস সানশাইন দ্য হুইসপার অফ আনকনসিয়াস লাইফ গ্রিউ লাউডার, স্পিকিং ইন অ্যান ইনকম্প্রিহেন্সিবল ভয়েস রাউন্ড দ্য ডাম্প ডার্কনেস অফ দ্যাট হিউম্যান সরো। আরশাদ's eyes wandered slowly, then stared at the rising sun. দেখো, ইন দ্য মার্সিলেস সানশাইন দ্য হুইসপার অফ আনকনসিয়াস লাইফ গ্রিউ লাউডার, সেই নির্মম সূর্যালোকের মাঝে অবচেতন জীবনের ফিসফিসানি আরো জোরালো হয়ে উঠল। স্পিকিং ইন অ্যান ইনকম্প্রিহেন্সিবল ভয়েস রাউন্ড দ্য ডাম ডার্কনেস অফ দ্যাট হিউম্যান সরো, যেটা মানুষের সেই নীরব দুঃখের অন্ধকারে চারপাশে এক অবদ্ধ ভাষায় কথা বলছিল। তাহলে সানশাইনকে মার্সিলেস কেন বলা হচ্ছে? কারণ সত্য নির্মম, সূর্যের আলো সব রিভিল করেছে। আরশাদ এখন নিজের গিল্ড থেকে আর পালাতে পারছে না। অবচেতন জীবনের ফিসফিস শব্দ আরো জোরে শোনা যেতে লাগলো এখানে। আনকনসিয়াস লাইফ বলতে এখানে প্রকৃতির সেই স্বাভাবিক জীবনটাকে বলছে। নেচার ডাজন্ট কেয়ার, মানুষের ট্র্যাজেডি থাকলেও গাছ, বাতাস, পাখি স্বাভাবিকভাবে কিন্তু চলতে থাকে, তাই না? তাহলে এই যে ইনডিফারেন্স অফ নেচার, প্রকৃতি মানুষের কষ্টের প্রতি যেন ইনডিফারেন্ট এখানে, সেটাই দেখানো হয়েছে। এই যে স্পিকিং ইন অ্যান ইনকম্প্রিহেন্সিবল ভয়েস, সেই মানবিক দুঃখের বোবা অন্ধকারে চারপাশের প্রকৃতি এক দুর্বোধ্য ভাষায় কথা বলছিল। ইনকম্প্রিহেন্সিবল মানে যেটা বোঝা যায় না, ডাম্প ডার্কনেস বোবা অন্ধকার, মানে আরশাদের দুঃখ এত গভীর যে ভাষায় প্রকাশ করা যায় না। মানে প্রকৃতি যেন কথা বলছে কিন্তু সে বুঝতে পারছে না। আরশাদ's eyes wandered slowly, then stared at the rising sun. আরশাদের চোখ ধীরে ধীরে ঘুরলো, তারপর উদীয়মান সূর্যের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। মানে সে ট্রুথের দিকে তাকাচ্ছে। এটা সেলফ রিয়েলাইজেশনের মুহূর্ত একদমই।
I can see nothing, he said half aloud to himself. আমি কিছুই দেখতে পাচ্ছি না, সে নিজের মনেই আধো আধো করে উচ্চস্বরে বলল। ঠিক আছে, আধো আধো গলায় নিজেকে বলল, মানে সে বিভ্রান্ত। তাহলে সে ফিজিক্যাল ব্লাইন্ডনেসের কথা তো বলছে না, সে বলছে জীবনে পথ হারিয়ে গেছে, পারপাস হারিয়ে ফেলেছে, ডায়ামেলি নেই, ভাই নেই, তাই। There is nothing, said the white man, moving to the edge of the platform and waving his hands to his boat. A shout came faintly over the lagoon, and the sampan began to glide towards the abode of the friend of ghosts. There is nothing, সেখানে কিছু নেই। হোয়াইট ম্যান মাচার প্রান্তের দিকে এগিয়ে যেতে যেতে এবং নিজের নৌকার দিকে হাত নাড়াতে নাড়াতে বললেন। ঠিক আছে, মানে সে প্র্যাকটিক্যাল রিয়ালিটিটা বলছে, কিন্তু এটা একই সাথে ফিলসফিক্যালও লাগছে, তাই না? মানে হচ্ছে যে যেন সব শেষ। দ্য অ্যাবোড অফ দ্য ফ্রেন্ডস অফ ঘোস্ট, ভূতের বন্ধুর বাসস্থান, মানে এটা আরশাদের হাউসের ডেসক্রিপশন। কেন বলা হচ্ছে এটা? লোকেরা আরশাদকে ঘোস্ট বা সুপারন্যাচারালের সঙ্গে যুক্ত মনে করে, তো আইসোলেশনটাকে বোঝাচ্ছে, সে সমাজ থেকে বিচ্ছিন্ন, এটাই বলছে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু কাম উইথ মি, আ শাউট কেম ফেইন্টলি ওভার দ্য লাগুন। দেখো, লাগুনের ওপর দিয়ে একটা ক্ষীণ চিৎকার ভেসে এলো এবং সেই ছোট নৌকা বা স্যাম্পানটা ভূতের বন্ধুর বাসস্থানের দিকে এগিয়ে যেতে শুরু করলো, মানে আরশাদের কুটিরের দিকে। কি বলছে? ইফ ইউ ওয়ান্ট টু কাম উইথ মি আই উইল ওয়েট অল দ্য মর্নিং, সেড দ্য হোয়াইট ম্যান, লুকিং অ্যাওয়ে আপন দ্য ওয়াটার। তো তুমি যদি আমার সাথে আসতে চাও, আমি সারা সকালটাই অপেক্ষা করব, জলের দিকে তাকিয়ে হোয়াইট ম্যান বলল। ঠিক আছে, মানে আরশাদ যদি তার সাথে যেতে চায়, তাকে সুযোগ দিচ্ছে এসকেপের, সিভিলাইজড ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার চান্স দিচ্ছে। কিন্তু দেখো, নোট ওয়ান, সেইড আরশাদ সফটলি, আই শ্যাল নট ইট অর স্লিপ ইন দিস হাউস, বাট আই মাস্ট ফার্স্ট সি মাই রোড। Now I can see nothing. There is no light, no peace in the world. But there is death for many. We are sons of the same mother, and I left him in the midst of enemies. But I am going back now. দেখো কি হচ্ছে, সে বলল not one, আরশাদ শান্তভাবে বলল, তাই না? এখানে একটা ট্রান্সফরমেশন দেখানো হচ্ছে। আগের ইম্পালসিভ লাভার আর আরশাদ এখন নয়, সে এখন রেসপন্সিবিলিটি নিচ্ছে, তাই না? সে বলছে মৃদুস্বরে, না, যাব না, আমি এই বাড়িতে আর খাবো না বা ঘুমাবো না, তবে প্রথমে আমাকে আমার পথ দেখতে হবে। নাও আই ক্যান সি নাথিং, এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই না। এই পৃথিবীতে কোনো আলো নেই, কোনো শান্তি নেই, কিন্তু এখানে কেবল মৃত্যু আছে, অনেকের জন্য মৃত্যু আছে। তাহলে দেখো, সে আর এখানে থাকতে পারবে না, সেটা সে বলছে। এই ঘরে সে ঘুমোতে পারবে না, কিন্তু আগে আমাকে আমার পথ দেখতে হবে, মানে সে নিজের মরাল পারপাসটা খুঁজতে চাইছে, তার ডেস্টিনি, ফিউচার ডেস্টিনি। সিম্বলিক লাইন এগুলো। আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, মানে ইমোশনালি ডিভাস্টেটেড, টেম্পোরারিলি কনফিউজড। পৃথিবীতে আলো নেই, মানে সে মনে করছে পৃথিবী হোপলেস। বাট দেয়ার ইজ ডেথ, কিন্তু মৃত্যু আছে, অনেকের জন্য মৃত্যু। দেখো এখানে মানে সে রিভেঞ্জ, প্রতিশোধের কথা, শত্রুদেরকে হত্যা করবে, সেই ট্র্যাজিক ডিটারমিনেশন আমরা দেখতে পাচ্ছি। উই আর সন্স অফ দ্য সেম মাদার, আমরা একই মায়ের সন্তান। মানে এখানে গিল্ট একদম পিকে পৌঁছে গেছে, সে বুঝেছে ভাই শুধু হেল্পার ছিল না, ব্লাড রিলেশন ছিল তো। অ্যান্ড আই লেফট হিম ইন দ্য মিডস্ট অফ এনিমিজ, আমি তাকে শত্রুদের মাঝখানে ফেলে চলে এলাম। আরশাদ ফাইনালি অ্যাকসেপ্টস হিজ ক্রাইম, সে বিট্রায়াল অ্যাডমিট করছে। বাট আই এম গোয়িং ব্যাক নাও, আমি এখন ফিরে যাচ্ছি, মানে রিভেঞ্জ নিতে যাচ্ছি। কিন্তু আরো গভীর অর্থ আছে যে সে গিল্টের মুখোমুখি হতে যাচ্ছে, সে ডিউটির পথে ফিরছে, তাই না? গোয়িং ব্যাক, মরাল রিডেমশন, নিজের ভুলটাকে শোধরাতে সে যাচ্ছে যেন। তাই বলছে যে এখন আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই না, পৃথিবীতে আর কোনো আলো নেই, কোনো শান্তি নেই, কিন্তু মৃত্যু আছে অনেকের জন্য। আমরা একই মায়ের সন্তান ছিলাম, আমি তাকে শত্রুদের মাঝে ফেলে চলে এসেছিলাম, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। হি ডিউ আ লং ব্রেথ অ্যান্ড ওয়েন্ট অন ইন আ ড্রিমি টোন, সে একটা দীর্ঘ শ্বাস নিল এবং অবাস্তব বা আচ্ছন্ন একটা স্বরে বা কণ্ঠে সে
বলতে লাগলো। কি বলতে লাগলো দেখো দ্য লাস্ট স্পিচ। ইন আ লিটল while I shall see clear enough to strike, but she has died and now darkness. কিছুক্ষণের মধ্যেই আমি আঘাত করার মতো যথেষ্ট পরিষ্কার দেখতে পাবো, কিন্তু সে মারা গেছে এবং এখন কেবলই অন্ধকার। দেখো দীর্ঘ শ্বাস নেওয়ার পরে সে অন্যমনস্ক বা গভীর চিন্তামগ্ন কণ্ঠে এখানে কিছু বলছে, মানে সে এখন শক, রিয়েলাইজেশন, এক্সশনের মধ্যে আছে। এখানে তার টোন শান্ত হলেও ভেতরে ভেতরে ইন্টেন্স ইমোশন কাজ করছে, ফিউচার নিয়ে ভাবছে। তাই বলছে আর একটু পর আমি যথেষ্ট পরিষ্কার দেখতে পাবো আঘাত করার জন্য। সি ক্লিয়ার এনাফ, আঘাত করার জন্য, মানে শত্রুদের বিরুদ্ধে সে যাবে। স্ট্রাইক মানে এখানে ফিজিক্যাল রিভেঞ্জটা নয়। দেখো রিভেঞ্জ এখানে অনেক ধরনের, এখানে প্রায়শ্চিত্ত, ভাইকে ফেলে আসা ভুল ছিল তাই সে ফিরে গিয়ে শত্রুদের মুখোমুখি হবে। তাহলে এখানে আমরা দেখো এই যে স্ট্রাইক কথাটা, এনাফ টু স্ট্রাইক দুবার হয়েছে। দুবার রিপিটেশন কেন? ইমোশনাল ইন্টেন্সিটিটা, তার সেই ডিটারমিনেশনটা বোঝাতে এটা দুবার রিপিট হয়েছে। বোঝা গেছে? He flung his arms wide open, let them fall along his body, then stood still with unmoved face and stony eyes, staring at the sun. The white man got down into his canoe. সে তার হাত দুটো প্রশস্ত করে মেলে ধরল, তারপর সেগুলোকে শরীরের দুপাশে ছড়িয়ে দিল। এরপর ভাবলেশহীন মুখ আর পাথুরে সেই চোখে সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। ফ্লাং ছুড়ে দেওয়া, ওয়াইড ওপেন সম্পূর্ণ প্রসারিত, মানে এটা ডিসপেয়ার আর গেস্টার। সে ফেটের সামনে সারেন্ডার করছে, সব হারানোর শূন্যতা প্রকাশ করছে। লেট দেম ফল অ্যালং হিজ বডি, তারপর হাত দুটো শরীরের পাশে ঝুলিয়ে দিল। কমপ্লিট ইমোশনাল কোলাপস, মেন্টালি ফিজিক্যালি এক্সস্টেড। তারপর স্থির মুখ ও পাথরের মতো চোখ নিয়ে দাঁড়িয়ে রইল। এই যে আনমুভড ফেস, স্টোনি আইস, এত বেশি কষ্ট পেয়েছে যে ইমোশনাল নামনেস এসেছে। ট্রমার পরে মানুষ কখনো কখনো এই ধরনের এক্সপ্রেশন দেয় বা এক্সপ্রেশন লেস হয়ে যায় সে, ঠিক আছে? স্টেয়ারিং অ্যাট দ্য সান, সূর্যের দিকে স্থিরভাবে তাকালো। সূর্য এখানে ট্রুথের প্রতীক, সত্যের মুখোমুখি হচ্ছে, সেই ইলিউশন বা ভ্রম কেটে গেছে, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে। দ্য হোয়াইট ম্যান গট ডাউন ইনটু হিজ ক্যানোই, হোয়াইট ম্যান চলে যাচ্ছে, নৌকোয় নেমে গেল, ঠিক আছে? হোয়াইট ম্যানের এই চলে যাওয়াটা কি বোঝাচ্ছে? সিভিলাইজেশন লিভিং আরশাদ অ্যালোন, এখন আরশাদ নিজের গিল্টের সঙ্গে একা। এরপরে কি বলা হচ্ছে? দ্য পোলার্স ran smartly along the sides of the boat, looking over their shoulders at the beginning of a weary journey. High in the stern, his head muffled up in white rags, the Juragan sat moody, letting his paddle trail in the water. The white man, leaning with both arms over the grass roof of the little cabin, looked back at the shining ripple of the boat's wake. দেখো, দ্য পোলার্স র্যান স্মার্টলি, সেই যে লগি ধরে রয়েছে, লগিধারী মাঝিরা একটা ক্লান্তিকর যাত্রার শুরুতে তাদের কাঁধের ওপর দিয়ে পেছনে ফিরে তাকাতে তাকাতে চটপট করে পায়ে নৌকোর সেই দুই পাশ দিয়ে চালাতে লাগলো, মানে মাঝিরা দ্রুত নৌকার পাশে চলতে লাগলো, ঠিক আছে? পোলার্স যারা লম্বা সেই দণ্ডগুলো দিয়ে নৌকো চালায়। স্মার্ট মানে দ্রুত, মানে লাইফ মুভস অন, মানুষ চলে যায় কিন্তু ট্র্যাজেডি থেকে যায়। লুকিং ওভার দেয়ার শোল্ডার্স, মানে ক্লান্তিকর যাত্রার শুরুতে তাদের কাঁধের উপর দিয়ে পিছনে তাকাচ্ছিল। এখানে ফিজিক্যাল জার্নির পাশাপাশি সেই এক্সিস্টেন্সিয়াল মিনিংও রয়েছে। হাই ইন দ্য স্টার্ন, নৌকার পেছনের উঁচু অংশ, ঠিক আছে? স্টার্ন মানে নৌকার পেছনের অংশ। হিজ হেড মাফলড আপ উইথ হোয়াইট র্যাগস, দ্য জুরাগান স্যাট মোডি, মাথা সাদা কাপড়ে মোড়ানো জুরাগান, মানে নৌকার সেই অধিনায়ক বা নৌকার প্রধানকে জুরাগান বলা হতো বা জর্গান, ঠিক আছে? বিষণ্ণভাবে সে বসেছিল, ঠিক আছে? মাফলড আফ, ঢাকা, মুডি, বিষণ্ণ, মানে জোরগান বা জরাগন মালয় সংস্কৃতিতে একটা শব্দ, নৌকোর যে মালিক তাকে বলা হয়। লেটিং হিজ প্যাডেল ট্রেইল ইন দ্য ওয়াটার, সে তার দাঁড় জলে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে? মানে সবাই ট্র্যাজেডিটা অনুভব করছে। লুকড ব্যাক অ্যাট দ্য শাইনিং রিপল অফ দ্য বোটস ওয়েক, সে নৌকোর পেছনে তৈরি হওয়া ঝলমলে ঢেউয়ের দিকে ধীরে তাকালো, মানে যেমন নৌকো চলে গেলে জলে দাগ থাকে, তেমনি অতীতের ভুল
বা ভুলের সেই দাগগুলো যেন থেকে যাচ্ছে। আরশাদ হ্যাড নট মুভড, আরশাদ কিন্তু নড়েনি। বিফোর দ্য স্যাম্পেন পাসড আউট অফ দ্য লাগুন ইনটু দ্য ক্রিক হি লিফটেড হিজ আইস। তাহলে দেখো, নৌকোর পেছনের উঁচুতে সাদা কাপড়ের টুকরোয় মাথা জড়িয়ে জুরাগান বা নৌকোর প্রধান মাঝি বিষণ্ণ মনে বসেছিল এবং তার দাঁড়টিকে জলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। সেই হোয়াইটম্যান ছোট কেবিনের ঘাসের ছাদের ওপরে দুহাত দিয়ে ভর দিয়ে ঝুঁকে পড়ে নৌকোর পেছনে তৈরি হওয়া সেই চকচকে জলের ঢেউয়ের দিকে তাকালেন। আর বিফোর দ্য শ্যাম্পেন পাসড আউট, মানে শ্যাম্পেনটা সেই লাগুন থেকে বের হয়ে ছোট সেই খালে প্রবেশ করার ঠিক আগে তিনি তার চোখ তুলে তাকালেন। ঠিক আছে, আরশাদ হ্যাড নট মুভড, আরশাদ কিন্তু তখনও নড়েনি। ঠিক আছে, একটুও নড়েনি তখনও সেইখান থেকে। হি স্টুড লোনলি ইন দ্য সার্চিং সানশাইন and he looked beyond the great light of cloudless day into the darkness of the world of illusion. তাহলে দেখো, আরশাদ তখনও নড়েনি, সে তীব্র এবং প্রখর সূর্যালোকে, এখানে সার্চিং এটা স্কর্চিং হবে, তো প্রখর সূর্যালোকের মাঝে একাকী দাঁড়িয়েছিল। সে একটা মেঘহীন দিনের মহিমান্বিত আলো ভেদ করে বহু দূরে একটা মায়াবী পৃথিবীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। দেখো, সে তো ফ্রোজেন হয়ে গেছিল সাইকোলজিক্যালি, তো সে সূর্যালোকে একা দাঁড়িয়েছিল, সূর্যের আলো যেন তার সেই চেতনার পরীক্ষা করছে, তাই না? জাজমেন্টের প্রতীক যেন এটা একটা, সানলাইট মানে ট্রুথ এক্সপোজিং গিল্ট। এবং এই যে মেঘহীন দিনের উজ্জ্বল আলো, এই উজ্জ্বল আলোর ওপারে যেন সে তাকিয়েছিল, মানে সে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে মেন্টালি যেন তাকাচ্ছে, পাস্ট এবং ডেস্টিনি নিয়ে ভাবছে। আর এই যে ওয়ার্ল্ড অফ ইলিউশন, আরশাদের পুরনো সেই বিশ্বাস, সে যে ভেবেছিল প্রেমই সব, সেটা যেন এখানে ইলিউশন ছিল। এই যে বলেছেন এক ভ্রমের জগতের অন্ধকারের দিকে, সেই যে ভ্রমের জগৎ প্রেমই সব, যে প্রেম তাকে সুখ দেয়নি, ভাইকে হারিয়েছে, ডায়ামেলিনও মারা গেছে। তো এখানে এই যে শেষটা একদমই অ্যাম্বিগুয়াস, তাই না? দেখো, এই প্রশ্নটা যেন একটা থেকে গেছে, সে কি রিডেমশন পাবে নাকি আরো ট্র্যাজেডি পাবে? কনরাড তো কোনো উত্তর এখানে পরিষ্কারভাবে দেয়নি, তাই বলেছে শুধুমাত্র যে সে যেখানে তাকিয়ে রয়েছে এক ভ্রমের জগতের অন্ধকারের দিকে, তার বিশ্বাস, সেই বিশ্বাসটাই এখানে ইলিউশন ছিল। ঠিক আছে, ইলিউশনটা ভেঙে গেছে। তাহলে রিডেমশন পাবে নাকি আরো ট্র্যাজেডি পাবে? উত্তর এখানে কনরাড দেয়নি। তাহলে ডার্কনেস হচ্ছে গ্রিফ, গিল্ট, এমটিনেস, সান ট্রুথ রিয়েলাইজেশন, স্ট্রাইক হচ্ছে রিভেঞ্জ, রিডেমশন, বোটের জার্নিটা হচ্ছে এখানে কন্টিনিউয়েশন অফ লাইফ, ওয়েক অফ বোট হচ্ছে মেমোরি অফ পাস্ট, সার্চিং সানশাইন, সার্চিং সম্ভবত স্কর্চিং হবে, মূল টেক্সট একটু ফলো করবে তোমরা। তো এখানে মরাল জাজমেন্ট, ওয়ার্ল্ড অফ ইলিউশন হচ্ছে ফলস ড্রিম। বোঝা গেছে? এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এই প্রতীক অর্থে এখানে ইউজ হয়েছে। তো এখানেই আরশাদের এই গল্পটা শেষ হলো এবং সঙ্গে সঙ্গে আমরা লাগুনও এখানেই শেষ হচ্ছে দেখতে পাচ্ছি। তো এই ছিল দ্য লাগুন বাই জোসেফ কনরাড ইন ডিটেইল ডিসকাশন। আশা করছি লাগুন নিয়ে এই ক্লাসগুলো কন্টিনিউ করার পরে কারোরই কোনো অসুবিধে থাকবে না। লাগুনের একটা ক্লিয়ার এ টু জেড কনসেপ্ট দিতে পেরেছি তোমাদেরকে, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীতে এসএলএসটি মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ আরও সমস্ত টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লানেশনের ক্লাস নিয়ে এর পরবর্তী ভিডিওতে।